একদিন বইমেলায় ঘুরতে ঘুরতে আমি সম্পূর্ণ বইটা হাতে আসে সমীরণের। সেই প্রথম, না দেখেই শুধুমাত্র শিরিনের লেখা পড়ে মনে মনে ভালো লেগেছিল। তারপর সচক্ষে শিরিনকে দেখার ইচ্ছা দৌড়ে নিয়ে বেরিয়েছিল সমীরণকে সমস্ত পাবলিশারগুলোতে। অবশেষে লাস্ট বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট হিসাবে দেখা মিলল বহু কাঙ্ক্ষিত মানুষটির। সেদিনের বই পড়ে মনে মনে ভালোবাসার যে আবেগগুলো তৈরি হয়েছিল ওর প্রতি, সেগুলো শিরিনকে দেখবার পর নিজেদের অস্তিত্ব খুব বেশি করে মাথাচাড়া দিতে শুরু করলো। প্রথম আলাপ করেছিল সমীরণই। হাই, আমি সমীরণ মল্লিক। আমি আপনার লেখার খুব বড় ভক্ত। মৃদু হেসে সৌজন্যমূলক প্রত্যুত্তর দিয়েছিল শিরিন। সেই শুরু। তারপর ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের মধ্যেকার আলাপটা বন্ধুত্বে পরিণত হয়। বন্ধু হিসাবে সমীরণ ক্ষতিকারক কোনো ব্যক্তি নয়, সেটা খুব ভালোভাবেই বোঝে শিরিন। সে কারণেই একটা সৌজন্যমূলক বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। তবে সমীরণের তরফ থেকে আকার ইঙ্গিতে বুঝতে অসুবিধা হয়নি শিরিনের। সমীরণ যে ওকে মনে মনে খুব ভালোবাসে, সেটা খুব ভালোভাবেই টের পায় শিরিন ওর ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে। তবে কখনোই বন্ধুত্বের গণ্ডি পেরোননি সমীরণ। আর শিরিন তো মনের দরজায় তালা ঝুলিয়েছে সেই কোন কালে। এত রাতে সমীরণের ফোন পেয়ে একটু বিরক্ত হয়েই ফোনটা রিসিভ করে শিরিন। হ্যাঁ, হ্যালো, বলো। এত রাতে কি দরকার? এনি প্রবলেম? আচ্ছা, তোমার আমার বন্ধুত্বটা কি শুধু প্রবলেম সলভের ওপর টিকে আছে? তা তো নয়। কেন, একজন ভালো বন্ধু কি তার বন্ধুকে ফোন করতে পারে না? তার জন্য সময়ের বিচার করতে হবে? সেটা নয়, আসলে তুমি তো কখনো আমায় এত রাতে ফোন করো না, সে কারণেই একটু অবাক হলাম আর কি। তোমার গলা তো শুনে মনে হচ্ছে না তুমি ঘুমাচ্ছিলে। তাহলে আমার ফোনে সমস্যার কি আছে? আমি কিন্তু অতটাও খারাপ নই যে রাত বিরেতে ফোন করে তোমায় জ্বালাবো। ও মা, সে কথা কখন বললাম? সে আমি জানি তুমি মোটেই কোনো ক্ষতিকারক ব্যক্তি নও, সে কারণেই তো এত রাতে ফোনটা রিসিভ করলাম। আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক কথা। যেটা বলার জন্য ফোন করা, শুভ জন্মদিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুনছেন চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতা। এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান স্বাদের গল্প ও কবিতা। নিমিষের মধ্যে সমস্ত বিরক্তি কাটিয়ে ঠোঁটের কোণায় এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে শিরিনের। তুমি জানতে আজ আমার জন্মদিন? আমি তো নিজেও ভুলে গেছি। আচ্ছা, তুমি কিভাবে জানলে যে আজ আমার জন্মদিন? জানতে হয় ম্যাডাম, জানতে হয়। বন্ধু বলে মেনেছি যখন, তার সব খেয়াল রাখবো, সেটাই তো কর্তব্য বর্তায় নাকি? তোমার সাথে কথায় পেরে উঠবো না সমীরণ। তাহলে বারবার সে চেষ্টা করো কেন? না করলেই তো পারো। আচ্ছা চলো, তোমায় এত রাতে ডিস্টার্ব করার জন্য সরি। ঘুমিয়ে পড়ো, কাল কথা হচ্ছে। কাল তো সপ্তমী, কি করছো বাড়িতে বসে? কি আর করব বলো, যাকে কাছে পেতে চাই, যার হাত ধরে ঘুরে বেড়াতে চাই, সে যে বড় উদাসীন। এই পোড়া মনের জ্বালা সে বোঝে না। কি করি বলো? তুমি পারো বটে, সাহিত্য মনের মধ্যে ভরে ভরে রেখেছ, প্রকাশ করো না কেন কাগজে? ধরো কলম, ধরো হাতে। কথাটা বলেই এড়িয়ে যেতে চাই শিরিন। না থাক, মনের খাতা খুলে সামনে ধরছি, তখনও যখন সে বুঝতে পারছে না, তাহলে আর কাগজের পাতায় লিখে কি হবে? আচ্ছা আচ্ছা, অনেক রাত হলো, আমি পরাজয় স্বীকার করছি। শুভ সপ্তমী। গুড নাইট। গুড নাইট। ফোনটা কেটে বালিশের পাশে রেখে চোখ দুটো বন্ধ করে শিরিন। হ্যালো অরিত্র, আজ মিট করবি তো? আমি কিন্তু 4 দিনের ছুটি নিয়েছি হসপিটাল থেকে। নার্সিং হোমে জানিয়ে দিয়েছি দুপুরের পরে ডিউটি করব না। তাহলে আজ সন্ধে 7টায় মিট করছি সবাই সেন্ট্রাল পার্কের মাঠে। হ্যাঁ, আমরা তো মিট করব, সমস্যা তো তোর ছিল।
তুই তো বললি একদিনের বেশি হসপিটাল কামাই করতে পারবি না, পেশেন্টের অনেক চাপ, তো ম্যানেজ করলি কি করে? ও করে নিয়েছি, আমার ডিউটি অন্যজনকে হ্যান্ড ওভার করেছি। ও 4 দিন এমনিও বাড়ি যাবে না, কারণ ও সাউথ ইন্ডিয়ায় থাকে, দুর্গাপুজোর ছুটি প্রয়োজন নেই, তাই ওকে বলে ম্যানেজ করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো কথা। চলে আয়, 7টার সময় মিট করব। আজ বাইরে যাব, ঠিক আছে? সেদিন তো আর সময় হলো না। আজ কিন্তু আমি ট্রিট দেবো সবাইকে, কোনো কথা হবে না। আচ্ছা, কে কে আসছে আজ? এই তো সবাই আসবে, নিখিল, সঞ্চয়, সত্য, আমি, তুই, গার্গী, প্রিয়াঙ্কা আর শিরিন। কি কি বললি? আর একবার বল। না মানে ওই আগের দিন তো ছিল, তাই আর কি, জাস্ট ক্যাজুয়ালি জিজ্ঞেস করলাম। তুই ঠিক আছিস তো ভাই? অরিন নিচ্ছে শিরিনের খবর, এটাও সত্যি, আই ক্যান্ট বিলিভ দ্যাট। আরে এত কেন ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছিস? আমি তো জাস্ট ক্যাজুয়ালি জিজ্ঞেস করলাম। তা সেটা নয়, তুই যে কিনা শিরিনের থেকে শত শত মাইল দূরে থাকিস, সে আজ হঠাৎ করে প্রথম শিরিন আসবে কিনা খবর নিচ্ছে, তাই তাই একটু অবাক হয়েছিলাম আর কি। না, ও আজকে আসবে না, ওর ফ্যামিলির সাথে বেরোনোর কথা আছে। ও ও আচ্ছা আচ্ছা। মনটা হঠাৎই খারাপ হয়ে যায় অরিনের। ঘুরতে বেরোনোর আগ্রহটা নিমিষের মধ্যে মিলিয়ে যায় যেন। আচ্ছা, অষ্টমীতে সবাই আছে তো? সবাই বলতে কাকে এক্সপেক্ট করছিস তুই? সবাই মানে সবাই, যারা যারা ষষ্ঠীর দিন রাতে ছিলাম। কি ব্যাপার বলতো ভাই, আমার কিন্তু ব্যাপারটা খুব একটা সুবিধার লাগছে না। আর আমি এতটাও কচি খোকা নই যে তোর কথার অর্থ বুঝতে পারছি না। সেদিন শিরিনকে দেখার পর থেকে তোর মধ্যে একটা ভালোই চেঞ্জ লক্ষ্য করছি। কি ব্যাপার, প্রেমে পড়ে গেলি নাকি শিরিনের? ধুর, প্রেম কি যে বলিস না, আমি আর প্রেম, তাও শিরিনকে? হ্যাঁ সেটাই। ওকে চল, আজ তাহলে দেখা হচ্ছে। গতকাল দিনটা বড্ড মন মরা কেটেছে অরিনের। ষষ্ঠীর পর থেকেই ওকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে আছে। গতকাল সপ্তমী গেছে, শিরিনের অভাবটা খুব বিড়ম্বনা সৃষ্টি করেছিল অরিনের মনে। আজ অষ্টমী। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই পোস্ট করেছে যে আজ সকাল 11টায় অরিত্রদের পাড়ার মণ্ডপে সকলে মিট করবে অঞ্জলি দেওয়ার জন্য। আজ সেখানে শিরিনও আসছে। সেটা জানার পর থেকে মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে থাকে অরিনের। আজ বেশ কিছুটা সময় অরিন আয়নার সামনে কাটিয়েছে। সুন্দর করে চুলে জেল লাগিয়ে সেট করেছে। একটা আকাশি রঙের পাঞ্জাবি পরেছে ডেনিম ব্লু জিন্সের ওপরে। হাতে রিস্টওয়াচ, চোখে চিরপরিচিত রিমলেস চশমা। যে কোনো নারীর হৃদয়েই ফাল্গুনী হাওয়ার আন্দোলন সৃষ্টি করতে পারে অরিন। অরিন, অরিত্র, নিখিল, সঞ্জয়, তুষার মণ্ডপে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে, কিন্তু গার্গী, প্রিয়াঙ্কা আর শিরিনের এখনও পর্যন্ত কোনো খবর নেই। সেই দেখে সঞ্জয় বলে উঠল, এই এক সমস্যা মেয়েদেরকে নিয়ে, একবার সাজতে বসলো তো 1 ঘন্টার নিচে কোনো কথা হবে না। প্রিয়াঙ্কাকে নিয়ে আমার বড় জ্বালা, জানিস তো, ওই সব থেকে বেশি দেরি করে সাজাসাজির জন্য। বিয়ের পরে যে আমার কি হাল হবে তাই ভাবছি। আজকে যদি কোনো প্রোগ্রাম থাকে, তাহলে যেটা কাল গিয়ে অ্যাটেন্ড করতে হবে। ধুর। নিখিলের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। আর তখনই পিছন থেকে মাথার মধ্যে একটা চাটি খায় নিখিল। আচ্ছা, তাই বুঝি? তা সেটা এত বছরেও তুই বুঝে উঠতে পারিসনি বুঝি যে আমার সাজতে টাইম লাগে? তার উপর আজকে শাড়ি পরা, কেন ইমাজিন তোদের কোনো প্রবলেম নেই, আমাদের মেয়েদের তো আর তা নয়। শাড়ি পরা মানে সে এক আরেক ছক্কি চাট্টির কথা। তার সাথে ম্যাচিং গয়না, মানানসই চুল বাঁধা, মানানসই মেকআপ, চুড়ি, এসব কি আর তোরা বুঝবি? বাই দা ওয়ে, বিয়ের পর এইসব দায়িত্ব যে তোর উপর পড়বে সেটা কিন্তু ভুলে যাস না। হয়তো শাড়িটা তোকেই পরিয়ে দিতে হলো। উফ, সেই দিনটা যে কবে আসবে যেদিন আমি তোকে শাড়ি পরিয়ে দেব। উফ।
বুকের বাম পাশে ডান হাতটা রেখে একটা ফাজিল এক্সপ্রেশন দিয়ে বলল নিখিল, তোদের প্রেমটা কিন্তু ব্যাপক। এত লং লাস্টিং প্রেম খুব কমই দেখা যায়। সেই স্কুল থেকে শুরু, আর আজ আমরা সবাই যে যার জায়গায় প্রতিষ্ঠিত। আর এই কয়েক বছরের মধ্যে আমাদের জীবনে কত প্রেম এলো আর কত গেল, কিন্তু তোদের মধ্যে নো ব্রেকআপ। সকলেই মোটামুটি আড্ডায় মেতে উঠেছে মণ্ডপের ভেতরে। ওই নেই, গার্গিয়া শিরিন আসছে। প্রিয়াঙ্কা দূরের দিকে ইশারা করে দেখালো সবাইকে। শুনছিলে গল্প ফিরে দেখা। কেমন লাগলো এই পর্বটি? সকলের লাইক, কমেন্ট ও শেয়ার করবেন কিন্তু। গল্পের পরবর্তী পর্ব শুনতে হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে পরের পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই পৌঁছে যাবে আপনার কাছে। পরের পর্ব নিয়ে কদিনের মধ্যেই হাজির হচ্ছি। ভালো থাকবেন, টাটা।